আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ছাত্রদের উপর হামলার প্রতিবাদে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে সংগঠনটির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ গাজীপুরে যান। এরপর হাসপাতালে আহতদের দেখতে যান তারা। পরে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। শুক্রবার রাতে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এ সময় মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে মসজিদে মাইকিং করা হয়। পরে আশপাশের লোকজন এসে বাড়িটি ঘিরে ফেলে, কয়েকজনকে মারধর করেন। এতে 15 জন আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে গুরুতর আহত 10 জনকে ঢাকায় আনা হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, ছাত্রদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আমার ভাইরা বারবার আহত হতে থাকবে, আমাদের মানুষগুলো এইভাবে বারবার আক্রমণের শিকার হবে, এটা তো মেনে নিতে পারি না। আমরা আজকে মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, সামনের দিনগুলোতে আপনারা বাংলাদেশের হয়ে কাজ করুন, বাংলাদেশের পক্ষের কাজ করুন। এই ফাঁসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আপনাদের সবাই রুখে দাঁড়ান। প্রশাসন থেকে শুরু করে প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে উপস্থিত থাকা প্রত্যেক দলের সবাইকে, সবাইকে মিলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ব। ইনশাআল্লাহ জিন্দাবাদ। আমি একটু দেখাই, আমার পিছনেই কিন্তু একটি সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গাছা থানা সংগ্রামী প্রতিনিধি মাস্টার আনিসুর রহমান। আমাকে যে এই মাঠ থেকেই তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। সকাল থেকে কিন্তু এই মাঠে বৈষম্য যে ছাত্র বা বিক্ষুব্ধ সংগ্রামী আমার সাথী ও বন্ধুগণ, বলে রাখি আজকে এই বিক্ষুব্ধ জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত তারা কর্মসূচি এই বিক্ষোভ করবেন বলে তারা সমাবেশ ও মিছিলে আগত আমাদের বিরোধী সকল রাজনৈতিক দলের নেতাকর্মী। ধন্যবাদ বিপ্লব আপনাকে। বাজার থেকে প্রায় উধাও সয়াবিন তেল। এলাকার বাজারগুলোতে মিলছে না সয়াবিন তেল। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। বিক্রেতারা বলছেন খুব সামান্য তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। এদিকে 10 থেকে 15 টাকা কমেছে ডাল ও ছোলার দাম। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে 115 টাকায়। শীতকালীন সবজি বিক্রি হচ্ছে বছরের সবচেয়ে কম দামে। স্বস্তি আলু পেঁয়াজের বাজারেও, তবে দাম বাড়তি চাল, ইলিশ মাছ ও গরুর মাংসের। তেলের একদম সরবরাহ বন্ধই নেই, খুবই কম দিচ্ছে তেল। 1 লিটার 2 লিটার করা তেল দিচ্ছে, গায়ের যে দাম লেখা ওই দামেই। 5 লিটার কালকে দিচ্ছে 5 কার্টন, তার সাথে আবার আটাও দিতেছে। তেল পাওয়াই যায় না, 5 লিটার তেল কিনতে গেলে আরো কিছু নিতে হবে সাথে। দাম বেশ কম, কম মানে অনেক কম তুলনামূলকভাবে আগের তুলনায়, এবং অন্য অন্য জিনিসেরও দাম কম, পেঁয়াজের দাম কম, আলুর দাম কম। সিন্ডিকেট আছে, দাম কমাই দিয়ে গেলে আবার বাড়াইয়ে ফেলায়। দর্শক, বাজারের খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, গেল সপ্তাহের চেয়ে এই সপ্তাহে কোন কোন পণ্যের দাম বাড়ছে এবং কোন কোন পণ্যের দাম কমলো সেই বিষয়ে জানাবেন। এছাড়া বোতলজাত সয়াবিন তেল তো প্রায় উধাও বলা যাচ্ছে বাজার থেকে, তা এখন কি পাওয়া যাচ্ছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা একটি কাঁচা বাজারে আছি। এটি হচ্ছে লালমনিরহাটের সবচেয়ে বড় কাঁচা বাজার, ঘোষলা বাজার। আমরা কাঁচা বাজারের বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে কথা বলেছি, দাম শুনেছি বিভিন্ন সবজির। গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম বেড়েছে এবং কিছু কিছু সবজির দাম স্থিতিশীল
রয়েছে। আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছি। ক্রেতারা সবজির দামের যে বিষয়টি এটিতে খুশি থাকলেও বিক্রেতা কিন্তু খুশি থাকতে পারেনি। আমরা যদি আপনাকে বলি যে গত সপ্তাহে আলু ছিল হচ্ছে পাইকারি বাজারে 12 টাকা, এই সপ্তাহেও 12 টাকা। বেগুন ছিল গত সপ্তাহে 5 টাকা, এই সপ্তাহে কিন্তু 10 টাকা কেজি। গাজর গত সপ্তাহে ছিল 12 টাকা, এই সপ্তাহে 15 টাকা। ফুলকপি ছিল গত সপ্তাহে 3 টাকা কেজি, এই সপ্তাহেও কিন্তু আজকেও কিন্তু 3 টাকা কেজি চলছে। সিমের কথা যদি বলি, সিম গত সপ্তাহে 12 টাকা কেজি ছিল, এই সপ্তাহেও 12 টাকা কেজি। করলা, বড় করলাটা হচ্ছে 50 টাকা কেজি এবং ছোট করলাটা হচ্ছে 100 টাকা কেজি, যেটি গত সপ্তাহেও একই দাম ছিল। বাঁধাকপি গত সপ্তাহে 4 টাকা কেজি ছিল এবং আজকে কিন্তু 6 টাকা কেজি। শসা গত সপ্তাহে 14 টাকা কেজি ছিল, আজকে কিন্তু 14 টাকা কেজি। তো আমরা যদি আপনাকে বলি যে ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন কাঁচা বাজারের বিভিন্ন সবজি ক্রয় করছে, ক্রেতারা কিন্তু অনেক খুশি। তবে বিক্রেতাদের নানা রকম সমস্যা। আমরা খুব সংক্ষেপে একজন বিক্রেতার কাছে কথা শুনবো যে আপনারা এই কাঁচা বাজারে এই বিক্রি করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আসসালামু আলাইকুম। আমরা মালের দাম কমে যায়, আমাদের ব্যবসাটা নষ্ট হচ্ছে। বেগুন যদি 8 টাকা গেলে 10 টাকা বেচতে হয়, কাঁচামরিচ 25 টাকা গেলে 28 টাকা 30 টাকা বেচতে হয়। দুনিয়ার বাজার যদি 20 টাকা গেলে 22 টাকা 24 টাকা বেচতে হয়। ফুলকপি 2 টাকা 3 টাকা গেলে 5 টাকা কেজি বেচতে হয়। মালের দাম কমে যায়, আমাদের ব্যবসা হচ্ছে না। মানুষের লাগে 2 কেজি, নিয়ে যাচ্ছে 5 কেজি। যে আলু ছিল 80 টাকা, এখন আলু এক ধারা 60 টাকা পাওয়া যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে একজন বিক্রেতা তার সমস্যার কথা বলছিলেন। তো আমরা সয়াবিন তেলের যে বিষয়টির কথা বলছিলেন যে সয়াবিন তেল আমাদের লালমনিরহাটের বাজারে পাওয়া যাচ্ছে এবং বাজার ঠিকঠাক মতো পরিদর্শন করছেন আমাদের ভোক্তা অধিদপ্তর থেকে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। উইমেন্স ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেতা রেবেকা ওয়াগনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৈঠকে তারেক রহমানের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। রোববার রাতে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এই আলোচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শান্তি সমৃদ্ধি সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এই সময় ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে আছেন প্রকাশনা উৎসবে রুহুল কবির রিজভী আহমেদ এবং প্রধান উপদেষ্টার সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে একটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু আমাদের উপরে, যাতে সে চাচ্ছে বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো, সেই লোকটা তো এটা না। প্রফেসর ইউনূস পাবলিক লাইফে আছেন 6 দশক ধরে, তার প্রত্যেকটা বাক তার ক্যারিয়ারে সবাই চিনে, অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে। কারণ সে বাংলাদেশে যে একটা ইউনিক ইতিহাস, নতুন বাংলাদেশ, এটাকে উল্টে দিতে চায়। এই কাজটা তারা কিন্তু আগে করছে। আপনি দেখেন পুরোটা 15 বছরে কয়জন লেখক আছে যে 74-এর ফ্যামিলি নিয়ে লিখেছে? আপনি দেখেছেন? কারণ কেউ নাই। আপনি যে আফতাব আহমেদ, যিনি ছিলেন কি যেন বাসন্তীর ছবি তুললেন, উনি মিস্টেরিয়াসলি মারা গেলেন, কেউ এটা ইনভেস্টিগেটও করলো না। পুরো আপনি 74 সালে আপনি রক্ষী বাহিনী দ্বারা যেটা আমরা দেখেছি, যেটা পড়েছি, 30,000 লোক মারা গেছে। আপনি ইউটিউবে ঢুকলে ওই যে 74 সালের যে গ্রুয়েল কিচেন, হ্যাঁ, যেখানে মানুষকে যে জনগণকে খাবার দেওয়ার জন্য যে সেগুলো পুরো আছে। কিন্তু ওইটা সব 15টা বছর ধরে তারা সব এই যে হিস্ট্রিকে যে ইরেজ করে নতুন হিস্ট্রি চাপানো,
এটা ওদের, এটা হচ্ছে দে আর কোয়াইট গুড অ্যাট ইট। মানে এই জিনিসটা তাদের একদম পুরো আপনাকে শোষণ করার মূল হাতিয়ারই হচ্ছে আপনার হিস্ট্রিকে আপনারে বুঝা দেওয়া, এবং আপনাকে বলবে আপনি সে অপ্রেসর, কিন্তু নিজেকে সে বিদেশে জাহির করছে আমি অপ্রেসড। আপনার পুরো বাংলাদেশের থেকে তার এবং তার লোকরা $234 বিলিয়ন বাইরে নিয়ে গেছে। তার এবং তার পেটুয়া বাহিনী বাংলাদেশের 3,500 লোককে গুম করেছেন। বাংলাদেশের এই জুলাই অগাস্টে আপনি 2,000 লোকের মতো মানুষকে খুন করেছেন, যাদের কারো কারো বয়স 4 বছর, 6 বছর, 8 বছর। আপনি তার সময় শাপলার হত্যাকাণ্ড হয়েছে, তার সময় আপনার মাওলানা সাঈদীর ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে। তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয়, তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে? কিছু ছিল আপনার? এবং যে যখনই একটা ভালো মানে বিএনপির এক লিডারের এখন সম্ভাবনা হয়েছে যে উনি বের হবেন, আমরা শুনেছি যে তাকে এখন জামিন দিতে বাধ্য, এটাও আমরা শুনেছি যে তখন জাজের রুমে সিকিউরিটি এজেন্সির লোক পাঠিয়ে দেওয়া হতো। এবং এটা তো না, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে 3,000। এবং বাংলাদেশে এই জিনিসটা কেউ বলেন না, এই জিনিসটা কিন্তু ভয়াবহ। আপনি 60-70 লক্ষ অপোজিশন অ্যাক্টিভিস্টের লাইফ আপনি হেল্প করে দিয়েছেন, কারো 10টা, কারো 20টা। রিজভী ভাই বোধহয় একাই 300টা কেস, 300। আপনি তাদের লাইফ আপনি শেষ। তাদের ছেলেমেয়েরা কোনো চাকরি পায় নাই, তারা যদি চুপিসারে কোনোভাবে একটা ধরনের একটা কনস্টেবলেরও চাকরি পেয়ে গেছে, সেটাও জানাজানি হয়ে গেছে যে না উনি বিএনপি পরিবারে ওর চাকরি দেওয়া যাবে না। কি ভয়াবহ একটা সময়। কিন্তু তারা টোটালটা, তাদের পুরো অ্যাটেম্পটা হচ্ছে যে এটাকে আমি উল্টিয়ে দিব, দিয়ে আমার ন্যারেটিভ আনবো। এই দর্শক দেখছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের অংশবিশেষ। খেলার সংবাদ। 10,000 প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন 2025। ভোর 5:30টায় রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি প্রতিপাদ্যে রাজধানীর 300 ফিটে ম্যারাথনের উদ্বোধন করেন নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এখন পর্যন্ত দেশে আয়োজিত সবচেয়ে বড় ম্যারাথন এটি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশ সহ 10টি দেশের প্রতিযোগীরা। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। প্রতিযোগীরা জানান এই ধরনের আয়োজন শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে। অসাধারণ, একদম শুরু থেকে হাইড্রেশন পয়েন্ট, স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্ট সবকিছু অসাধারণ ছিল। ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করার জন্য, মানসিক বিকাশের জন্য, একটু ভালো থাকার জন্য আমার মনে হয় হাঁটা চলা দৌড়াদৌড়ি করা উচিত। শারীরিক সুস্থতা হচ্ছে আমার মূল লক্ষ্য। মানসিকভাবেও একজন রানারকে এটা খুব প্রশান্তি দিয়ে থাকে। অ্যাকচুয়ালি ম্যারাথন আমার দেওয়া রিজনটা হলো কনফিডেন্ট বাড়ানো নিজের প্রতি নিজের। সরকার যদি ম্যারাথনের পেছনে কিছুটা প্রণোদনা দেয়, তাহলে যেটা হবে যে আমাদের সকল নাগরিকই এই ম্যারাথনে অংশগ্রহণ করবে এবং তার স্বাস্থ্যটা ভালো থাকবে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।